আজকের ক্লাসে আমরা শিখব আস্তরটা কি করে সেলাই করতে হয় ও সম্পূর্ণ ব্লাউজটা কি করে সেলাই করতে হয়। আমি বরাবরই আস্তরটা একটু বেশি নিয়ে কেটে থাকি। তো কেন কেটে থাকি সেটা তো সেলাই করতে করতে আমি সবটা বুঝিয়ে দেবো। এবার আস্তর সেলাই করার নিয়ম হলো, তুমি চাইলে প্রথমত সব দিকে ঘুরিয়ে মেশিনের সাহায্যে সেলাই করতে পারো, কিন্তু যেই বাড়তি আস্তরটা আমরা রাখলাম সেই বাড়তি আস্তরটা কিন্তু ভেতরের দিকে চেপে চেপে দিয়ে সেলাই করতে হবে। যদি কারো সরাসরি মেশিনে সেলাই করতে অসুবিধা হয়, তাহলে তোমরা হাতে এখানে সুতা নিয়ে সেলাই করে নেবে, কিন্তু বাড়তি আস্তরটাকে অবশ্যই ভেতরের দিকে নিয়ে নেবে। তো বাড়তি যে আস্তরটা আমি কেন নিয়ে থাকি বা কেন এইভাবে দিয়ে থাকি, আমি বরাবরই বলে থাকি, কারণ ব্লাউজটা ধোয়ার পর আস্তরটা ভেতরের দিক থেকে ছোট হয়ে যায়, আর ব্লাউজের কাপড়টা বাড়তি থেকে যায় বলে বাইরের দিক থেকে কুঁচকে থাকে। কিন্তু যখন তুমি আস্তরটা বাড়তি নিয়ে ভেতরে চেপে দিয়ে সেলাই করবে, তখন কিন্তু ব্লাউজটা পরার পর কেউ দেখলে বুঝতেই পারবে না তোমার আস্তরটা ভেতরে বেশি আছে। তো আজকে আমি মেশিনে সেলাই করব, যাদের অসুবিধা হয় আবারও বলবো, তোমরা এখানে হাতে সেলাই করা নিয়েও সুতা নিয়ে, তো তাহলে তোমাদের খুব ইজি হবে। তো আমি কি করে আস্তরটা কাটতে হয় তার ভিডিও কিন্তু আলাদা করে আমি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো আস্তর কাটিংটাও শিখতে হবে, আস্তর সেলাইটাও কিন্তু শিখতে হবে। তো শুধুমাত্র আস্তরের জন্য অনেকেরই ব্লাউজটা খারাপ হয়, বেশিরভাগ লোকে কিন্তু প্রথম আস্তর কাটিং করে তারপর কিন্তু ব্লাউজের কাপড় কাটে। তো আমি সেটা কখনোই করি না। যারা নতুন আছো আমি বলবো, আগে পেপারে কেটে তারপর কাপড়টা কেটে তারপর আস্তর কেটে নিও। তার আগে দেখো, আমি যে পট্টিগুলো কেটেছিলাম সেটা একটু সেলাই করে নিচ্ছি। প্রথম পট্টিটাকে এইভাবে রাখবো, এটা ব্লাউজের গলার পট্টি। এইভাবে রাখার পর একটা পার্ট এইভাবে উল্টে নিলাম। নেওয়ার পর দেখো কোনাগুলা একটুখানি বাইরের দিকে রাখবে, রেখে কিন্তু দুটো সেলাই দুটো কাপড় কিন্তু বরাবর রাখবে, রেখে ঠিক এই জায়গা থেকে আমরা সেলাইটা করে নেব। তো আমি যেভাবে এখানে দেখাচ্ছি তোমরা কিন্তু ঠিক সেম ভাবে সেলাই করবে, তা না হলে কিন্তু পট্টিটা বরাবর হবে না। এখানে আমি ডাবল সেলাই করে নিচ্ছি। তো দেখো, তাহলে এখানে আমার পট্টিটা সেলাই করা হয়ে গেল। এবার দেখো কতটা বরাবর হলো। এখানে দেখো একেবারে আমার বরাবর হলো। তো উড়ে পট্টি সবসময় এইভাবে সেলাই করবে। এক্সট্রা কর্নার গুলো আমি এখন কেটে সমান করে নিলাম। তাহলে আমাদের গলার পট্টি কিন্তু এখানে রেডি হয়ে গেল। এবার চলো, আমি ব্লাউজের কাপড় এবং আস্তর একসাথে মিলিয়ে রেখে সেলাই করছি। তবে এখানে সেলাইয়ের জন্য মেশিনের সেলাইগুলো কিন্তু বড় বড় করে দেবে, তা না হলে কিন্তু কি হবে, যদি কোনো কারণবশত খুলতে হয় সেখানে তোমাদের অসুবিধা হবে। তাছাড়া মেশিনের সেলাইগুলো যত বড় রেখে দেবে তোমাদের সেলাই তত তাড়াতাড়ি শেষ হবে। তো দেখো, তাহলে আমি কিভাবে কাপড়গুলাকে ভেতরের দিকে দিচ্ছি। আমি কিন্তু সব দিকে বাড়তি নিয়েছিলাম, শুধুমাত্র গলার দিকে আমি বাড়তি রাখিনি, বাকি সব দিকে কিন্তু আমি বাড়তি নিয়েছিলাম। তো দেখো, তাহলে আমি বাড়তি কাপড়টা খুব হালকা হাতে ভেতরের দিকে চেপে চেপে দিলাম। তো যেই জায়গাতে খুব বেশি আছে, এখানে একটুখানি বেশি আছে বলে এখান থেকে দেখো আস্তরটাকে, এই যে বাড়তিটা আছে ভেতরের দিকে একটুখানি চেপে দিলাম, দিয়ে ব্লাউজের কাপড়ের আস্তরের এন্ড পোর্শনটা ধরলাম, ধরে বাড়তিটাকে ভেতরের দিকে আমি চেপে দিলাম। এবার আবার গলার দিকে কিন্তু আমি ঘুরিয়ে নেব, এখান থেকে একইভাবে নিচের দিক থেকে একটু টেনে ধরবো আস্তরটাকে, তাহলে আস্তরটা ভেতরের দিকে চলে যাবে। তো এবার আলতো হাতে কাপড়টাকে রেখে আস্তে আস্তে ঘুরিয়ে নিলে কিন্তু আমার এখানে সেলাইটা হয়ে যাবে। তো বগলের দিকে কিন্তু আমি চলে আসলাম, গলার দিকটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি সমস্ত আস্তরটা আস্তে আস্তে করে সেলাই করে নেব। অনেকেই প্রশ্ন করে থাকে যে বাড়তি আস্তরটা আমরা কি করব, যদি খুব বেশি বাড়তি কেটে ফেলো সেক্ষেত্রে ভেতরের দিকে ছোট্ট একটা কুচি দিয়ে দেবে, তাহলেই হবে। এখানে দেখো আমি আস্তরটাকে ভেতরের দিকে হালকা হালকা একটু চেপে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের বাড়তি আস্তরটা ভেতরের দিকে চলে যাচ্ছে। তো সব দিকটা একটু স্কিপ না করে আস্তে আস্তে সময় লাগিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো আজকে আমি একেবারে ডিটেলস যত পুঙ্খানুপুঙ্খ আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে যারাই দেখবে, আশা করি তোমাদের আর ব্লাউজে কোথাও কোনো অসুবিধে হবে না। এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো দ্বিতীয় দিকটাও কিন্তু আমি একইভাবে সেলাই করে নেব। তো এবার টিকেন দেওয়ার পালা। টিকেন দেওয়ার আগে টিকেনের জায়গাতেই আমাকে এখানে সেলাই করতে হবে। তো এখানে সেলাই করলে কি হবে, ব্লাউজের কাপড় এবং আস্তর দুটো বরাবর থাকবে যখন আমরা টিকেনে সেলাই দেবো তখন। যদি এখানে সেলাইটা না দিই তাহলে কি হয়, আস্তরের সেলাই পড়বে আর ব্লাউজের কাপড়ে ঠিকভাবে সেলাইটা পড়বে না। তো দেখো, নিচের টিকেনটা দেওয়ার পর বগলের দিকেও কিন্তু আমি একইভাবে টিকেনের জায়গাতে সেলাই করে নিচ্ছি। যত ব্লাউজের ফিনিশিং ভালো চাও তত কিন্তু কিভাবে সেলাইটা করে নেবে। ছোট ছোট জিনিসগুলো সবসময় লক্ষ্য রেখে সেলাই করলে তাহলে কখনো কিন্তু তোমাদের ব্লাউজটা খারাপ হবে না। তো এখানে যে টিকেন আছে একটুখানি দাগটা সরে গেছে, তো অবশ্যই সেই জিনিসটা লক্ষ্য করে কিন্তু সেলাই দেবে। দাগটা যদি কোনো কারণে সরে যায়
কিন্তু যেখানে কাট লাগিয়েছিলে কাটিং করার সময় সেটাই তোমাদের মেন পয়েন্ট থাকবে। তো এখানে কিন্তু হয়ে হয়ে গেল। এবার দেখো পেছনের পার্ট নিলাম। তো পেছনের পার্টে অনেকের একটা বড় সমস্যা হয়, সেটা হলো ওদের গলার দিকটা বরাবর হয় না। তো তার জন্য প্রথমত একদম মিডলটা নেবে, মিডলটা নিয়ে আস্তর এবং ব্লাউজের কাপড়ের মিডলটা নেবে। মিডল থেকে সেলাইটা শুরু করো। যখন মিডল থেকে শুরু করবে তখন দেখবে একেবারে সব দিকে ঘুরিয়ে আসার পর আমাদের বরাবর হয়ে যাবে, কোথাও কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখে নিচের দিকে সেলাই করে নিলাম, এবার সাইডের দিকে আসছি। এখানে আগে চেক করো কতখানি বাড়তি হলো। যতখানি বাড়তি হলো একইভাবে ভেতরের দিকে আমি চেপে দেবো, আঙ্গুল দিয়ে একটুখানি এভাবে রেখে দেবো, তাহলেই আমার বাড়তি আস্তরটা ভেতরে চলে যাবে। তো দেখো কতটা ইজিলি এখানে হয়ে যাচ্ছে, অনেকের বুঝতে অসুবিধা হয়। তো তার জন্য আজকে ভাবলাম না সমস্ত জিনিসটা আজকে আবার ডিটেলসলি সবাইকে দেখিয়ে দিই। তো যারাই এখানে ক্লাসে আছো সবাইকে বলবো একটু ভালো করে ভিডিওটা দেখবে। যখন ক্লাস করছো তখন তো দেখবেই, আর ক্লাসের পরে যখন ভিডিওটা দেবো তখন কিন্তু ভালো করে লক্ষ্য করবে। তা যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু যে খুঁটিনাটিগুলো দেখাচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে না, আর ব্লাউজের সংশোধনও কিন্তু হবে না, কোথাও কিন্তু তোমাদের সমস্যা থেকে যাবে। তো দেখো আবার চলে আসলাম গলার দিকে। এবার গলার দিকে আসার পর আস্তে আস্তে করে আবার এখানে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। দেখো পেছনে পাটে সেলাই কিন্তু কমপ্লিট। এবার এখানে দেখো টিকেনের জন্য যেই জায়গাতে কাট লাগিয়ে রেখেছিলাম সেখানেও কিন্তু আমাদেরকে উপর থেকে এইভাবে সেলাই করতে হবে। যখন এই সেলাইটা করব তখন প্রথম বলেছিলাম না আস্তর আর ব্লাউজের কাপড় একেবারে দুটো বরাবর হবে যখন টিকেনটা দেব। তার জন্য এখান থেকে একটা চাপ সিলি মানে উপর থেকে এটাকে কাঁচা সিলি বলে, এই সেলাইটা তোমরা অবশ্যই দেবে। তাহলে দেখবে ব্লাউজের ফিনিশিং আগের থেকে কতটা ভালো হবে। তো একটা দিকে সেলাইটা করে নিলাম, দ্বিতীয় দিকে কিন্তু আমি একইভাবে সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা হয়ে গেল। এবার আমরা টিকেন দেব। টিকেনটা কতখানি দেব দেখো, টিকেনটা কিন্তু অবশ্যই দুভাঁজ করার পর হাফ ইঞ্চ রেখে দেবে এই জায়গাতে নিচের দিকে, আর উপরের দিকে 5.5 উঠিয়ে নেবে। আমি মেপে দেখে দিচ্ছি, এইভাবে হাফ ইঞ্চ রাখবে। অনেকে খুব ছোট্ট করে দেয়, ছোট করে কখনোই দেবে না, তাহলে কোমরের ফিটিংসটা ভালো আসবে না। যদি পেছনের দিকে সুন্দর ফিটিং চাও তাহলে নিচে দেবে হাফ ইঞ্চ আর উপরের দিকে উঠিয়ে নেবে 5.5, যখনই 32 সাইজের হবে বা ব্লাউজের লম্বা 14 পর্যন্ত হবে সেলাই মার্জিন নিয়ে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে একটু কোনাকুনি করে নেবে, অনেকে চট করে ছেড়ে দেন, কখনোই সেভাবে করবে না। একেবারে প্রথম একটু চড়া করে শুরু করবে, তারপর আস্তে আস্তে করে এটাকে ঘুরিয়ে তোমরা শুরু করে নেবে। যখনই এইভাবে দেবে তখনই টিকেনটা পেছনের দিক থেকে দেখতে ভালো লাগবে। দ্বিতীয় দিকেও আমি ঠিক একইভাবে হাফ ইঞ্চ করে এখানে টিকেনটা দিয়ে দিচ্ছি, আবারও মেপে দেখিয়ে দিচ্ছি। দুদিকেই বরাবর রাখবে, তা না হলে কি হবে, যখন তুমি সেলাই করবে তোমার ব্লাউজের টিকেনটা পেছন দিকে এক বরাবর হবে না, কোনো দিকে বেশি থাকবে কাপড়, কোনো দিকে কম থাকবে। তো তার জন্য টিকেনটা দেওয়ার সময় একটু ভালো করে টিকেনটা মেপে সেম ভাবে দুদিকে কিন্তু একই রকম করে দিয়ে দেবো। দেখো আমরা 5.5 কিন্তু উপরের দিকে উঠিয়ে নিলাম। তো টিকেনটা কিন্তু এখানে দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে টিকানটা দেওয়ার পর এই জায়গাতে কত সুন্দর করে মিলে গেছে। যদি এভাবে টিকানটা না দাও তাহলে কিন্তু উপর দিকে একটুখানি ফুলে থাকে, দেখতে ভীষণই বাজে লাগবে। তো পেছনের পার্ট কিন্তু আমাদের কমপ্লিট। এবার দেখো সামনে যে টিকানের জন্য নিয়েছিলাম, এবার সেই জায়গাতে আমরা ভাঁজ করব। তো টিকানটা দেওয়ার আগে একটুখানি চেক করবো যতখানি তুমি টিকানের জন্য নিয়েছিলে সেটা তোমার বরাবর আছে কিনা।
যদি কোনো কারণবশত তোমার সেখানে বরাবর না থাকে, তাহলে তুমি সেটাকে আবারও একটু মেপে বরাবর করে নেবে। আর সেলাই করার সময় একেবারে চট করে উঠিয়ে দেবে না। দেখো একটুখানি ঘুরিয়ে দেবে, এইভাবে উপরের দিকে উঠে সামান্য একটুখানি এভাবে রাউন্ড করে দেবে। তাহলে দেখবে শেপটা ভীষণ ভালো আসবে। চলো এবার আমরা সেলাইটা করে নিই। এবার দেখো সেলাইটা কিভাবে আসলো, সামান্য একটুখানি এই জায়গাতে আসার পরে একটু রাউন্ড হয়ে গেল। তাহলে কি হবে, যখন ওটা উল্টে নেবো এই জায়গাতে ফিনিশিংটা ভীষণ ভালো আসবে, একটু রাউন্ড মতো আসবে, তাহলে ফিটিংসটা ভালো হবে। এবার বগলের দিকে টিকেনটা যেইভাবে দাগটা আছে ঠিক সেই অনুসারে কিন্তু আমরা এখানে টিকেনটা দিয়ে দেব। তো এখানে আমি টিকেনটা 1/2 ইঞ্চি রেখে দিচ্ছি। যেভাবে আমরা কাটিং করার সময় ভাঁজ দিয়েছিলাম সেই অনুসারে কিন্তু এখানে আমাদেরকে টিকেনটা দিতে হবে। তো টিকেনটা একেবারে নিচের দিকে নিয়ে আসবো, নিচের বাস্ট পয়েন্ট থেকে আমি 1.5 ইঞ্চ ছেড়ে দেবো। আমি কাটিং করার সময় বলেছিলাম বাস্ট পয়েন্ট থেকে 1.5 ইঞ্চ ছেড়ে দিয়ে টিকেনটা দেবে। তবে এই টিকেনটা দেওয়ার পর আমাদের আরেকটা জিনিস করতে হবে, বগলের দিকে যাদের ফুলে থাকে তাদের জন্য বরাবরই বলে থাকি এখানে একটা জিনিস করতে হবে। এটাই হলো ব্লাউজের মেন। টিকেন দেওয়া ব্লাউজের এই জায়গাতে প্রথমে এটা নর্মাল সেলাই করবে, করার পর এই জায়গাতে একটুখানি ফিটিংস করবে। কারণ আপার চেস্টের তুলনায় মহিলাদের ফুল বাস্ট বেশি থাকে, তার জন্য এখানে বগলের দিকে অনেকটা কাপড় কুঁচকে থাকে। যাতে কাপড়টা কুঁচকে না থাকে তার জন্য এখান থেকে আমরা একটা শেপ দেবো। প্রথমত নর্মাল সেলাই দিয়ে দেবে, পারলে একসাথে দিতে পারো, কোনো অসুবিধা নেই। নর্মাল সেলাই দেওয়ার পর একটুখানি চেপে এই জায়গাতে আরো একটা সেলাই দেব। যদি কেউ মনে করো সেলাইটা একবারে চেপে দিয়ে দেবে, তাও করতে পারো। তো আমার মনে হয় প্রথম নর্মাল সেলাই দিয়ে তারপর চেপে সেলাই দিলে ভালো হয়। যখন তুমি এইভাবে সেলাইটা দেবে তখন দেখবে বগলের দিকে যে কুঁচকে থাকে সেটা তোমার একেবারে থাকবে না, বা থাকলেও সামান্য একটুখানি থাকবে। তো দেখো তাহলে এখানে আমাদের হয়ে গেল, আর শেপটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে চলে আসলো। এবার বগলের এই জায়গাতে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমরা কেটে নেব। তো কাটার সময় দেখো খুব বেশি এখানে চেপে কিন্তু কাটবো না, হালকা একটুখানি যে এক্সট্রা বেরিয়ে আসলো ঠিক সেই জায়গাটাই কিন্তু আমাদেরকে এখানে কাটতে হবে। উল্টে কিন্তু নিচের দিকে দেবো, এটা সামনের দিকে রেখে তারপর কাটবো। দেখো একটুখানি রয়ে গেছে, সেটাকেও আমি কেটে বরাবর করে নিচ্ছি। তো কাটিং কিন্তু আমাদের কমপ্লিট। দ্বিতীয় সাইডের অংশটাও কিন্তু আমরা একইভাবে সেলাই করে কমপ্লিট করব। তো দেখো তাহলে সেলাই করার পর একটুখানি চেক করব পেছনের পাটের সাথে বগলটা মিলিয়ে বরাবর আছে কিনা। যদি কোনো কারণবশত বরাবর না থাকে, যদি একটু বড় হয় সামনের বগল, তাহলে টিকেনটাকে আরো একটু চেপে দেবো। যদি ছোট হয় তাহলে এই জায়গাতে হালকা কেটে নিচের দিকে বগলটাকে একটুখানি নামিয়ে নেব, তাহলে আমাদের হয়ে যাবে। তো এবার এই জায়গাতে আরেকটা টিকেন রয়ে গেল, এই টিকেনটাকেও আমাদেরকে দিতে হবে। তবে এই টিকেনটাও কিন্তু আমরা 1/2 ইঞ্চে রাখবো, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। দুভাঁজ করার পর এখানে 1/2 ইঞ্চ মানে সিঙ্গেল ভাঁজে এটা 1 ইঞ্চের টিকেন হয়, কারণ 1 ইঞ্চি কিন্তু আমরা নিচের দিকে এক্সট্রা নিয়েছিলাম। তো এটা আমরা কতখানি আনবো, বাস পয়েন্ট থেকে 1.5 ইঞ্চ ছেড়ে দিয়ে যতখানি জায়গা থাকবে সবটাই কিন্তু আমরা চিকেনের কাজে লাগিয়ে নেব। তো দেখো আমি আগে থেকে পয়েন্ট দিয়ে রেখেছিলাম 1.5 ইঞ্চি, সেই অনুসারে আমি এটা সেলাই করে কমপ্লিট করে নিলাম। তো দ্বিতীয় দিকটাও কিন্তু আমরা একইভাবে সেলাই করে কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর শেপ এখানে হয়ে গেল। যদি কেউ মনে করো আগে থেকে আয়রন করে নেবে তাও কিন্তু তোমরা করতে পারো। সময়টা একটু বেশি লেগে যায় বলে আমি আগে থেকে আয়রনটা করি না। তো যারা সময় নিয়ে কাজ করছো আয়রনটা আগে থেকে কাজ করার সাথে সাথে করে নেবে। এবার দুটো পয়েন্টকে দুটো সাইডে মিলিয়ে দেখবে বরাবর আছে কিনা। হুক পট্টি এবং হুকের গড়ের পট্টি লাগানোর আগে চেক করবে দুটো পার্টের লম্বা বরাবর আছে কিনা, টিকেন দুটো বরাবর আছে কিনা। যদি কোনো কারণবশত বরাবর না থাকে তাহলে হুক পট্টি এবং হুকের গড়ের পট্টি লাগানোর আগে সেটাকে খুলে আবার ঠিক করে তারপর তোমরা হুক পট্টি এবং হুকের গড়ের পট্টি লাগাবে। তা না হলে ফিটিংসটা যেমন খারাপ হবে, দেখতেও কিন্তু ব্লাউজটা বাজে লাগবে। তো এখানে বরাবর আছে বলে কিছুই করতে হবে না। এবার উপরের দিক থেকে আমি লাগিয়ে নেব হুক পট্টি। হুক পট্টির চওড়া সবসময় 1.5 ইঞ্চি দেবে। যদি উরেপ কাপড় হয় তাহলে মাঝখানে আসার পর কোনো টিকেন দিতে হবে না। যদি সোজা কাপড় কাটা হয় সেক্ষেত্রে মাঝখানে টিকেনের কাছে আসার পর এই টিকেনের পয়েন্টটাকে উপরের দিকে কাপড়টাকে রাখতে হবে, নিচের দিকে যেন না আসে। রেখে এই জায়গাতে ছোট্ট করে একটা কুচি অবশ্যই দিয়ে দেবে, খুব বেশি নয়, জাস্ট সামান্য একটুখানি। তো এইভাবে দিয়ে কিন্তু এটাকে আমরা কমপ্লিট করে নিচ্ছি। তো নিচের জায়গাতে আসার পর এটাকে ঘুরিয়ে আরেকটা চাপ সেলাই কিন্তু অবশ্যই দেবে। যে কোনো ডিজাইনের ব্লাউজই হোক না কেন,
হুকের পট্টি, এই হুকের পট্টিতে কিন্তু অবশ্যই একটা চাপ তুলে দিতে হবে, তাহলে গিয়ে এই জায়গাতে তোমরা ফিনিশিংটা পাবে। তো একটা পট্টি লাগিয়ে নিলাম, এবার হুকের ঘরের পট্টি, সেটা কিন্তু অবশ্যই ভেতরের দিক থেকে নেবে, আর তার চওড়া নেবে মিনিমাম 4 থেকে 4.5। তো দেখো এটাকে আমি নিচের দিক থেকে সেলাই করা শুরু করলাম, আবারও দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে যে কাপড়টা আছে, টিকেনের কাপড়টাকে আমরা উপরের দিকে এইভাবে দেব, দিয়ে এই জায়গাতে কাপড়টাকে সোজা নিয়ে আসবো। এখানে কিন্তু কোনো টিকেন দেওয়ার দরকার নেই, হুকের ঘরের পট্টিতে দরকার নেই, কিন্তু হুক থেকে টিকেন, সরি টিকেন নয়, কুচি ছোট্ট করে অবশ্যই দেবে। এবার আমরা বাড়তি কাপড়টা কেটে এটাকে দেখো ভেতরের দিকে ফোল্ড করে আবার সেলাই করে নিচ্ছি। এটা হলো হুকের পট্টি। আবারও বলে দিই, হুক পট্টি ভেতরের দিকে যাবে, হুকের ঘরের পট্টি বাইরের দিকে যাবে। এবার বলছি পট্টির মধ্যে কুচিটা কেন দিয়েছিলাম। এই কুচিটার কারণে কিন্তু পট্টিটা যখন উল্টে নিলাম তখন বরাবর মিলে যাবে। কুচিটা না থাকলে কিন্তু এটা হালকা একটু টান টান হয়। তো তার জন্য পট্টির মধ্যে অবশ্যই কুচি দেবে, তবে আবারও বলি উড়ে পট্টি নিলে কিন্তু সেখানে কোনো কুচি দেওয়ার দরকার নেই। তো এইভাবে এই সেলাইটা কমপ্লিট করব। এবার দেখো হুকের ঘরের পট্টি, প্রথম যে সেলাই দিলাম সেটাকে দেখো এইভাবে কাপড়টাকে ভাঁজ করবে, ভাঁজ করে এই জায়গাতে ফোল্ড করে আবার নিয়ে আসবো। এটাকে কিন্তু এইভাবে কখনোই দেবে না, হুকের পট্টির মতো নয়। প্রথম যে সেলাই দেবে ঠিক সেই সেলাইয়ের উপর কিন্তু পট্টিটা আসবে। এটা হলো সঠিক পদ্ধতি। এটাকে আমরা নর্মাল ভাষায় বলে থাকি বাড়ানো পট্টি, যেখানে হুক লাগানো হয় সেটাকে বলা হয় কমানো পট্টি। তো দেখো এইভাবে কিন্তু আমরা পট্টি সেলাইটা কমপ্লিট করব। তো যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু একইভাবে সেটাকে সেলাই করার সময় ট্রাই করবে, তা না হলে কিন্তু তোমাদের এখানে প্রবলেম হবে। এই জায়গাতে আমরা আবারও একটা সেলাই দেব, যে সেলাই আগে দিয়েছি তার ঠিক একটুখানি দূরত্বে, প্রায় 2 সুতা দূরত্বে আমরা আরেকটা সেলাই দেব। এই সেলাইয়ের মাঝখানে কিন্তু হুকের ঘরটা হবে। তো দেখো তাহলে হয়ে গেল। এবার বাড়তি যেগুলো থাকবে সেগুলো কেটে আমরা বরাবর করে নেব। দুদিকে আমরা বাড়তি কাপড়টা কেটে বরাবর করে নিচ্ছি। যখন এই সেলাই করবে এই ছোট ছোট জিনিসগুলা একটু লক্ষ্য রাখবে। তো আমাদের কিন্তু এখানে সামনের পার্টও কমপ্লিট হয়ে গেল। তো এবার শুধু আমরা পেছনের পার্ট এবং সামনের পার্টের শোল্ডার জয়েন করব, তার আগে একটু চেক করব এখানে বরাবর আছে কিনা। তো দেখো আমাদের কিন্তু এখানে একেবারে বরাবর আছে, তাহলে এখানে আমাদেরকে আর কিছুই করতে হবে না। তো এবার পেছনের পার্ট নিলাম, নেওয়ার পর সরাসরি পেছনের পার্টের উপর এখানে সামনের পার্টটা রাখলাম। রাখার পর দেখো আমরা গলার দিকটা একদম বরাবর রাখবো। বগলের দিকে একটু কম বেশি হলে কোনো অসুবিধা হবে না, কিন্তু গলার দিকটা বরাবর না রাখলে কি হবে, পরে যখন তুমি সেলাই করে গলার পট্টি লাগাতে যাবে সেটা মেলাতে গেলে তোমার গলার চওড়া বেড়ে যাবে। তার জন্য বগলের দিকে একটু কম বেশি হলে কোনো অসুবিধা হবে না, কিন্তু গলার দিক যেন বরাবর থাকে সেই জিনিসটা লক্ষ্য রাখবে। তো দ্বিতীয় দিকটাও আমি ঠিক একইভাবে সেলাই করে নেব। তবে এখানে আরেকটা কথা আগে থেকে বলে দিই, আমরা কিন্তু গলার দিকে একটুখানি ডাউন করে সেলাই করব। যদি আমি একটুখানি ডাউন করে সেলাই না করি তাহলে কিন্তু আমার ব্লাউজের শোল্ডার অবশ্যই পড়বে, যখন এই ব্লাউজের ডিপ বেশি হয়। তো দেখো প্রথম নর্মাল একটা সেলাই দিলাম, দেওয়ার পর আমি এই জায়গাতে ঠিক গলার দিকে, বগলার দিকে কিন্তু নয়, আমি গলার দিকে একটুখানি ডাউন করব, মোটামুটি আরো 1 সুতা মতো ডাউন করব। তো যার যত সমস্যা সে সেইভাবে ডাউন করবে। মনে রাখবে বগলের দিকে কিন্তু কখনোই ডাউন করবে না, গলার দিকে সবসময় ডাউন করে সেলাইটা করবে, তাহলে তোমার কাজ কখনোই পড়বে না, পেছনে ডুরি থাক বা নাই থাক। তো দেখো তাহলে একটা দিক সেলাই করে নিলাম, দ্বিতীয় দিকটা আমি সেলাই করে নেব। তবে এখানে সেলাই করার পর তোমাদের কাছে পিকু থাকলে পিকু করে নেবে, তা না হলে জিগজ্যাগ সেলাই করে নেবে। এবার দেখো সেলাই করার পর এখানে একটুখানি বগলের দিকে বাড়তি হলো, সেটাকে আমরা কেটে বরাবর করে নিলাম। এখানে আমরা হাতা লাগিয়ে নেব। তো হাতা লাগানোর আগে আমরা গলার পট্টি লাগিয়ে নেব, এখানে বগলটাও একটুখানি মিলিয়ে নিচ্ছি। যেই জায়গাতে একটুখানি বাড়তি হবে সেখানে তোমরা কেটে আগে থেকে বরাবর মিলিয়ে নেবে। এবার আমি এখানে জিগজ্যাগ সেলাই করে নিচ্ছি। আমি এখানে চাইলে পিকো করতে পারি, কিন্তু দরকার নেই, যেহেতু জিগজ্যাগ আছে আমি জিগজ্যাগ সেলাইটা করে নিচ্ছি। তো দুদিকে কিন্তু আমি একইভাবে সেলাই করে নিলাম। তো যাদের কাছে জিগজ্যাগ নেই তারা এখানে একটুখানি ফোল্ড করে সেলাই করবে, তা না হলে সুতো উঠবে। এবার উরেপ কাপড় নিলাম গলার পট্টির জন্য, সেটা আমি কাটিং করার সময় দেখিয়ে দিচ্ছি উরেপ কাপড় কি করে কাটিং করতে হয়। উরেপ কাপড় দিয়ে সম্পূর্ণ ব্লাউজের গলাটাকে আমি সেলাই করে কমপ্লিট করব। তো যদি কেউ মনে করো এখানে পাইপিং লাগাবে তাহলে কিন্তু পাইপিং লাগাতে পারো নিজের পছন্দ অনুসারে। আজকে আমি সম্পূর্ণ ব্লাউজের সেলাইটা ডিটেলসলি দেখানোর চেষ্টা করছি, যা নতুন শিখছো খুঁটিনাটিতে তোমরা জানতে পারো, তোমাদের জানার জন্য এইসব খুঁটিনাটিগুলো আমি দেখাচ্ছি। তো এই ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো আশা করি তোমাদের কোনো ব্লাউজ সেলাই করতে গিয়ে কোথাও কোনো অসুবিধা হবে না। যদি সম্পূর্ণ ভিডিওটা তোমরা না দেখো তাহলে তোমাদের সেলাই কিন্তু সমস্যা থেকে যাবে।
এবার একটা জিনিস লক্ষ্য রাখবি, আমি কিন্তু পট্টিতে কোনো টান রাখবো না, যেইভাবে এটা ঘুরে আসে আমি ঠিক সেইভাবে এটাকে আলতো হাতে সেলাই করে নিয়ে আসবো। এইভাবে সম্পূর্ণ সেলাইটা কিন্তু আমি কমপ্লিট করব। দেখো তাহলে আমাদের এখানে কিন্তু পট্টি লাগানো শেষ। পট্টি লাগানোর পরে যে কাজটা প্রথমত করতে হবে, আমাদের পট্টির কাপড় এবং ব্লাউজের কাপড়ে কাট লাগাতে হবে। তবে সেটা কিন্তু সোজা নয়, কোনাকুনি করে কাটতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে সেলাই যেন না কাটে, একদম সেলাইয়ের কাছাকাছি আনতে হবে কেটে। আর অনেকে এখানে কি করেন, কেচির আগাটা দিয়ে না কেটে কেচির গোড়া দিয়ে কাটেন, সেই ভুলটা করবেন না। যদি কোনো ভুল বশত এভাবে কাটতে গিয়ে একটু বেশি লেগেছে তাহলে কিন্তু সম্পূর্ণ ব্লাউজটাই তোমাদের বরবাদ হবে। তো তার জন্য চেষ্টা করবে কেচির যে আগার দিকটা আছে সেটা দিয়ে কাটার জন্য, তাহলে ব্লাউজ খারাপ হওয়ার কোনো চান্স কখনোই থাকবে না। দেখো প্রয়োজনে একটু কম কাটুক, তাও কিন্তু কখনো ব্লাউজ খারাপ হবে না। সামনের দিক কাটার পর এবার পেছনের দিকে চলে গেলাম। যখনই রাউন্ড গলা হবে তখন কিন্তু এইভাবে সব সময় কাটতে হবে। যদি না কাটো তাহলে গলার পট্টি কখনো উল্টানোর সময় ভালো করে তোমাদের উল্টাবে না। তো সেই জন্য বলি ভালো করে কাটস লাগিয়ে নেবে। অনেকে দেখি ব্লাউজ সেলাই করেন, কিন্তু এটাকে কাটস লাগাতে হয় সেটাই কিন্তু কোনোদের জানা থাকে না। তবে কাটস লাগানোর পর আরেকটা কাজ রয়ে গেল চাপ সিলাই। আর আরেকটা কথা আবার বলে, যেটা প্রথম বলেছিলাম, কাটস লাগানোর সময় কিন্তু সোজা কাটবে না, একটু কোনাকুনি করে এটাকে কাটবে, উড়ের মতো করে কাটবে, তাহলে গিয়ে ফিনিশিংটা ভালো হবে। তো দেখো তাহলে এখানে আমার কাটিং করা হয়ে গেল। এবার এখানে একটা চাপ সিলাই কিন্তু অবশ্যই দিতে হবে। যদি এই চাপ সিলাইটা না দাও তাহলে কিন্তু গলার পট্টি কখনোই সুন্দরভাবে ফিনিশিং এর সাথে বসবে না। যখন এই সেলাইটা করবে তখন থেকে গলার পট্টি একেবারে ইজিলি বসে যাবে। চাপড়িটা দেওয়ার পর এখানে আমরা আরেকটা সেলাই করব। তাহলে কি হবে, আমরা যখন হেম করব, হেম করতে কি আমাদের খুব ইজি হবে। এইভাবে একটা ফোল্ড করবে, ফোল্ড করে একদম সাইড থেকে একটা সেলাই করবে। তবে সেই সেলাইটা কিন্তু উপরের দিক থেকে করবে, ভেতরের দিক থেকে কিন্তু নয়, তাহলে তোমাদের ফিনিশিংটা ভালো আসবে না। যার নতুন আছে যদি অসুবিধা হয় তাহলে এইভাবে সেলাই করার কোনো দরকার নেই, তোমরা সরাসরি হেম করে নেবে। যারা একটু পুরানো আছো তাদেরকে বরাবরই বলে থাকি এইভাবে সেলাই করলে হেম করতে গেলে খুব তাড়াতাড়ি হয়, কারণ কাপড়টাকে বারবার ধরে ধরে ফোল্ড করতে হয় না, তার জন্য আমি এই সেলাইটা করে থাকি। এবার দেখো এখানে যে বাড়তি কাপড়টা হলো সেলাইটা করার পর, এই বাড়তি কাপড়গুলা কিন্তু অবশ্যই কাটতে হবে। আর যদি তুমি সরাসরি হেম করে নাও সেক্ষেত্রে আগে কাপড়টা, বাড়তি কাপড়টা কেটে একটুখানি কমিয়ে তারপর তোমরা হেম সেলাই করবে। তা না হলে এতখানি কাপড় যদি ভেতরে বাড়তি থেকে যায় তাহলে কিন্তু তোমাদের পট্টির যে সেলাইটা হবে সেখানে ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে না, ফিনিশিংটাও ভালো আসবে না। এবার আমরা হাতা রেডি করব। তো হাতাতে আমাদের একটুখানি কাপড় কম হয়েছিল, তো তার জন্য আমরা এখান থেকে এক্সট্রা কাপড়টা জয়েন করে নিচ্ছি। তো এক্সট্রা কাপড়টা আমি কিন্তু মাপিনি, এমনিতে জাস্ট কেটে এখানে নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে এক্সট্রা কাপড়টা জয়েন করে নিচ্ছি। তো দুটো হাতার মধ্যে কিন্তু আমাদেরকে চারটা টুকরো এখানে জয়েন করতে হবে। সোজা কাপড় কেটে নিয়ে নিয়েছি মাপ ছাড়া, এখানে আমি কেটে নিচ্ছি। পরে হাতা অনুসারে কিন্তু আমি এখানে শেপটা দিয়ে দেবো, অন্য একটা হাতা অনুসারে রেখে আমি দেখিয়ে দেবো কি করে তোমাদেরকে শেপটা দিতে হবে। সেলাই করা কিন্তু হয়ে গেল। এবার দেখো এই জায়গাতে নখ দিয়ে প্রথমত একটুখানি চেপে বসিয়ে নাও, বা চাইলে আয়রনও করে নিতে পারো, তাহলে আরো ভালো করে বসে যাবে। এরপর কি করবে, যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলা কেটে নেবে। তার আগে এটাকে ভাঁজ করতে হবে, দু ভাঁজ করলাম।
দুভাজ করার পর সাইড থেকে যে বাড়তিগুলো হবে সেটা কেটে নেব। চাইলে যে আস্তটা কেটেছিলাম সেই আস্ত অনুসারে কিন্তু কাটতে পারো। তো আমি আগে থেকেই এইভাবে কোনাকুনি করে যেভাবে নর্মাল হাতা কেটে থাকি সেভাবে নিলাম, আর মুহুরির দিক থেকে একটুখানি কেটে নিচ্ছি। তো তারপর আমি যে আস্তটা কেটেছিলাম আগে সে আস্তটা উপরে বসিয়ে নেব, তাহলে আরো সহজ হবে। তো দেখো আস্তটাকে দুভাজ করা আছে, এর উপরে রেখে দিলাম। রেখে দেওয়ার পর যতখানি বাড়তি পাবো সেই বাড়তিটাকে আমরা কেটে নেব। যদিও আমি আস্তরটা একটু বা বাড়তি কেটেছিলাম, তো সেই অনুসারে কিন্তু আমি এখানে সেলাই করছি। তো দেখো তাহলে এদিক থেকে যে বাড়তিটা পেলাম সেটাও কিন্তু আমি কেটে নিচ্ছি। আস্তরটা কিন্তু আমার বাড়তি আছে, অতখানি আস্তর কিন্তু আমার দরকার ছিল না। তো কাটিং করার পর শেপটাকে একটু ভালো করে মিলিয়ে দেবে। প্রথম নর্মাল কাটবে, তারপর যেই জায়গাতে কাটার দরকার মনে হয় সেখানে কিন্তু অবশ্যই কেটে নেবে। তো একটা হাতা কাটার পর দ্বিতীয় যে আরেকটা হাতা আছে সেটা চাইলে এর উপরে এইভাবে বসিয়েও কিন্তু তোমরা কাটতে পারো। যদি মনে করো দুভাজ করার পর যেভাবে আস্ত রেখে কেটেছিলাম সেভাবে কাটবে, তাহলে তোমরা সেইভাবেও কিন্তু করতে পারো। তো দরকার হয় না এইভাবে হাতাটা রেখে এখান থেকে বাড়তিটা তোমরা বরাবর মিলিয়ে কেটে নাও, তাহলে হবে। এত ঝঞ্ঝাট করার কোনো দরকার নেই। তবে আমি বলবো আগে থেকে একটু আয়রন করে নিও। তো আয়রন করলে কি হবে, যে ফুলে থাকে কাপড়টা জয়েন্টের জায়গাতে সেটা আর ফুলবে না, আর কাপড়টা একেবারে বরাবর হবে, তোমাদেরও বুঝতে অসুবিধে হবে না কতখানি বাড়তি হলো বা কতখানি কাটতে হবে। তো দেখো আমি এই জায়গাতে কেটে নিলাম, তাহলে আমার কিন্তু এখানে হাতা একেবারে রেডি হয়ে গেল। তো দেখো এবার একটু চেক করব যেই যে জায়গাতে একটু একটু বাড়তি আছে সেটাকে আবারও বরাবর মিলিয়ে আমি কেটে নেব। তো দেখো এখানেও একটুখানি আমাকে কাটতে হবে, যদি এটা রেখে দিই তাহলে আবার ফিটিংস করতে গিয়ে আমার অসুবিধা হবে। বাড়তিটা অবশ্যই কাট করে নিতে হবে আগে থেকে। এবার আমি আস্তরটা নেব। আস্তরটা নেওয়ার পর দেখো আস্তর এবং ব্লাউজের কাপড় মানে ব্লাউজের যে মেন কাপড়ের ভাব দিকের উপর আমরা আস্তর রাখবো, রেখে আমরা মুহুরি থেকে সোজা করে সেলাই করে নিয়ে আসব। সেলাই করার পর সেটাকে উল্টে নেব, একদম বরাবর করে নিচের দিকে সব দিকে চেক করব, চেক করে বরাবর আছে কিনা। দুদিকে চেক করার পর মুহুরিটা ঠিক মাঝখানে রাখবো, রেখে তারপর সেখান থেকে আমরা সোজা করে সেলাই করে নিয়ে আসব। তাহলে চলো এবার দেখে দিই কি করে হাতাটা সেলাই করতে হয়। তো আজকে কিন্তু আমি সবটা জিনিস তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছি, এ টু জেড সবটা দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি এরপর ব্লাউজ সেলাই করতে গেলে তোমাদের কোনো অসুবিধে হবে না। যে কোনো ডিজাইনই হোক না কেন সেলাইয়ের পদ্ধতি কিন্তু একই রকম থাকে। তো হাতার কাপড়ে এখানে লাগানোর পর এই জায়গাতে আস্তরে কিন্তু একটা সেলাই অবশ্যই করতে হবে। এই সেলাইটা করার পর এটাকে এবার আমরা উল্টে নিলাম। এবার উল্টে নিয়ে প্রথম মুহুর দিকটা রাখলাম, তারপর আমাদের ঠিক উপরের মিডলটা, হাতার উপরের মিডলটা বরাবর করতে হবে। আস্তরটা এবং ব্লাউজের কাপড়ের একদম মিডলটা বরাবর করে, চাইলে তুমি মিডল থেকেও সেলাই করতে পারো বা চাইলে ঘুরিয়ে এখানে এসে মুহুরির জায়গা থেকে তোমরা সেলাই করে নাও। তবে এখানে সেলাই করার সময় সাইডের কাপড়টা একটু টেনে আমরা সাইডের দিকে নিয়ে যাব, কারণ অনেকখানি কাপড় এখানে বাড়তি আছে। অতখানি কাপড় যদিও আমাদের লাগবে না, তারপরেও কিন্তু আমরা বাড়তি রেখে দিয়েছি। আমি যখন আস্তরটা কেটেছিলাম তখন কিন্তু অনেকখানি আস্তর বাড়তি নিয়েছিলাম। আর এই জায়গাতে আমাদের বাড়তি আছে, খুব বেশি আছে, অতখানি কিন্তু চেপে ভেতরে ঢোকাবো না, যতখানি দরকার 1 সুতা বা 1.5 সুতা ভেতরের দিকে চেপে ঢুকিয়ে দেবো। এরপর বাড়তিটা আমরা বাইরের দিকে রেখে দেবো। তবে মিডলটা পয়েন্টের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বরাবর হচ্ছে কিনা। আমাদের মিডলটা বরাবর হয়ে গেল। এবার দেখো সেখান থেকে সেলাই করতে করতে আমরা দ্বিতীয় দিকে নিয়ে আসবো। এখানেও দেখো আমরা দেখবো কতখানি বাড়তি আছে। এই দিকে আমাদের খুব বেশি বাড়তি হবে না, কারণ ওদিকটা সামনের দিক ছিল বলে একটুখানি শেপার জন্য কাপড়টা কমে গিয়েছিল, তার জন্য আমাদের বাড়তিটা বেশি হয়েছে। তো এখানে দেখো একেবারে মুহুরির কাছে কিন্তু সেলাইটা আমি নিয়ে আসবো। দুটো হাতায় কিন্তু একই ভাবে তৈরি করব। তো এরপর দেখো এখানে যে বাড়তি আস্তরটা হলো আমি সেলাই করার সময় বলেছিলাম সেটাকে আমরা কেটে বরাবর করে নিচ্ছি। আর নিচ থেকে যে ব্লাউজের কাপড় বাড়তি হয় সেটাকে আমরা কেটে নেব। এদিক থেকে একটু বেঁকে আছে সেটাও কেটে বরাবর করতে হবে। দেখো সেলাই করতে গেলে কিন্তু অনেকগুলা খুঁটিনাটি বের করে সেটাকে ঠিক করতে হয়। এই জায়গা থেকেও একটুখানি বাড়তি আছে সেটাকে আমরা কেটে নিলাম। এবার দুটো হাতাকে বরাবর করে দেখবো সেখানে বাড়তি আছে কিনা বা ঠিকঠাক আছে কিনা। তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এই জায়গাতে একটুখানি বাড়তি পেলাম, আস্তরটা সহ এটাকে কেটে একেবারে মুহুরির সাথে আমি মিলিয়ে নিলাম। তো এবার দেখো এটাকে দুভাজ করব। দুভাজ করার আগে এখান থেকে আমি একটা সেলাই দেব, হেম করব পরে, তার আগে একটা সেলাই করছি। তাহলে আমাদের দুভাজ যখন করব তখন বুঝতে আমাদের সুবিধে হবে আমাদের বরাবর হলো কিনা। তো
তবে এই যে সেলাইটা করবো, এটা করার সময় বড় বড় তোমরা সেলাইটা রেখে দেবে, তা না হলে পরে খুলতে গেলে কাপড় নষ্ট হবে। তাই চেষ্টা করবে একেবারে 4 নম্বরে রাখার জন্য। তো দেখো তাহলে সেলাইটা করে নিলাম। দ্বিতীয় হাতাটাও কিন্তু আমি একই ভাবে তৈরি করে এখানে কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমরা ব্লাউজের সাথে সেলাই করব, তার আগে একটু চেক করছি বরাবর সব দিকে আছে কিনা। এখানে সামান্য একটুখানি আমার চুল পরিমাণে একটুখানি বাড়তি হলো, সেটাও কেটে আমি বরাবর করে নেব। কারণ কোথাও কিন্তু বাড়তি রাখা যাবে না। শোল্ডারের মিডলটা একটু হালকা কাট লাগিয়ে রেখে দেবে, তাহলে সেলাই করতে গিয়ে মিডলটা খুব সহজে বেরিয়ে আসবে, তা না হলে কিন্তু মিডলটা বেরিয়ে আসবে না। এখানে সামনের দিকে কাট লাগিয়ে রেখেছিলাম, কাটটাকে আবারও ভালো করে দিয়ে দিলাম, তা না হলে যদি কোনো কারণবশত ভুলে যাই তাহলে পরে আমাদের হাতাটাই উল্টো হবে। তো এখানে কিন্তু আমরা কমপ্লিট। এবার ব্লাউজের কাপড় নিলাম, ব্লাউজের ঠিক শোল্ডারটা বরাবর রেখে সেই শোল্ডার অনুসারে আমরা কিন্তু এখন হাতাটা বসিয়ে নেব। হাতারও ঠিক মিডলটা আমরা নেব, নিয়ে দুটোকে বরাবর করে মাঝখান থেকে সেলাই করা আমরা শুরু করব। তো যখনই হাতা লাগাবে, আমি বরাবরই সবসময় বলে থাকি হাতা লাগানোর সময় শোল্ডারের ঠিক মাঝখান থেকে সেলাই করা শুরু করবে। এবার এখান থেকে আস্তে আস্তে সেলাইটাকে ঘুরিয়ে নেবে, কোনো টান রাখার দরকার নেই। একেবারে নর্মাল করে আলতু হাতে এটাকে ঘুরিয়ে নিয়ে আসো। যদি হাতার কাপড় বাড়তি হয় বাড়তি বাড়তি থাকতে দাও, আর আমার এখানে থাকবে, কারণ আস্তটা কাটিং করার সময় আমি অনেকখানি বাড়তি আস্ত রেখে দিয়েছিলাম, তার জন্য এখানে বাড়তি হবে। দেখো তাহলে আমার আস্তরটা কতখানি, এখানে ব্লাউজের কাপড়টা বাড়তি হলো, যতখানি বাড়তি হলো অপর দিকেও কিন্তু আমাকে সেম ভাবে বাড়তিটা হাতার মধ্যে রাখতে হবে। তো দুটো হাতাকে আগে মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে নেওয়ার পর এখানে একটা দাগ দিয়ে রেখে দেব। তাহলে আমি দ্বিতীয় দিকে একটু যখন পিন আপ করে রেখে দেবো তাহলে আমার বরাবর হবে হাতাটা, তা না হলে কিন্তু আমার হাতার সেলাই বরাবর হবে না, একদিকে ছোট হবে একদিকে বেশি হবে। এবার দেখো দ্বিতীয় সাইডে হাতাটাকে নিলাম, নেওয়ার পর এখানে পিন আপ করে রেখে দেবো, কিন্তু এখান থেকে আমি সেলাই করব না, জাস্ট পিন আপ করে রাখবো। আমি আবারও চলে আসলাম শোল্ডারের ঠিক মিডলে, শোল্ডারের মিডলে আসার পর এখান থেকে আবার সেলাই করা শুরু করব। তবে এখানে সেলাই করার সময় শোল্ডারের যে সেলাইয়ের কাপড়টা আছে, মানে জয়েন্টের যে কাপড় আছে, সেটাকে একটুখানি আঙ্গুল দিয়ে উপরের দিকে উল্টে রাখবো, এভাবে রাখবো। তা না হয় এখানে একটা হালকা টান হবে, ফিনিশিংটা খারাপ হবে। তাছাড়া আরেকটা জিনিস, আমাদের মোটামুটি 2 ইঞ্চ বরাবর আসার পর একটু চেক করতে হবে ব্লাউজের কাপড় এবং ব্লাউজের হাতার কাপড় বরাবর আছে কিনা। যদি কোনো কারণবশত ব্লাউজের কাপড়টা একটু বড় হয়, আস্তর ছোট হয়, সরি আস্তর নয়, মানে হাতার কাপড় ছোট হয়, তাহলে ব্লাউজের কাপড়ে লুজ রাখতে হবে, হাতার কাপড়ে টান রাখতে হবে। আর যদি কোনো কারণবশত ব্লাউজের হাতার কাপড় বড় হয়, ব্লাউজের কাপড় ছোট হয়, তাহলে ব্লাউজের কাপড়ে টান রাখতে হবে, হাতার কাপড়ে লুজ রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের হাতাটা সেলাই করতে হবে, তা না হলে কিন্তু আমাদের হাতা দুটো বরাবর হবে না, একটা দিকে ছোট হবে একটা দিকে বড় হবে। এই জিনিসটা বরাবরই তোমরা লক্ষ্য রেখে দেবে। অনেকে দেখো যখন সেলাই করে হাতার একটা দিকে কাপড় থেকে যায়, অপর দিকে হাতায় কাপড় থাকে না। তো যখন তুমি ফিটিংস করতে যাবে সেখানেই কিন্তু সমস্যাটা বেরিয়ে আসবে, তখন তোমার ব্লাউজের হাতাটা খারাপ হবে, মানে ফিটিংসটাই খারাপ হবে। তো হাতা সেলাই করার পর যে বাড়তিটা পেলাম সেটা কিন্তু আমরা কেটে ফেলে দেবো, দুদিকে কিন্তু আমার একইভাবে বাড়তিটা চলে আসলো। তো দেখো তাহলে বাড়তিটা কি করে কাটবো। যতখানি বাড়তি পেয়েছি আমি ঠিক সোজা করে মুহুরি পর্যন্ত নিচের দিকে এইভাবে কেটে বরাবর করে নেব, কারণ অতখানি আমার দরকার ছিল, বাড়তিটা আমি কেটে দিলাম। তো দ্বিতীয় দিকেও কিন্তু আমি একইভাবে বাড়তিটা কেটে নেব। একটা হাতা যেইভাবে লাগালাম দ্বিতীয় হাতাটাও কিন্তু আমি ঠিক একইভাবে লাগিয়ে নেব, তোমরা কিন্তু সেম ভাবে হাতাটা লাগিয়ে নেবে। হাতা লাগানোর পর ঠিক বগল থেকে আমরা এখান থেকে নেব সামনের পার্ট এবং পেছনের পার্ট, দুটোকে আবার সোজা করে সেলাই করব। চাইলে তুমি ভাও দিকে সেলাই করতে পারো, চাইলে তুমি উল্টো দিকে সেলাই করতে পারো। তবে মনে রাখতে হবে হাতার জয়েন্টের দুটো পয়েন্ট যেন একেবারে বরাবর থাকে, উপর নিচ যেন কিছুতেই না হয়। যদি উপর নিচ হয়ে থাকে তাহলে কি হবে, যখন তুমি ফিটিংস এর সেলাই দেবে তখন দেখবে একটা হাতার জয়েন্ট উপরে উঠে আছে, আরেকটা হাতার জয়েন্ট নিচের দিকে নেমে আছে। তো তার জন্য এই সেলাইটা করার সময় একটু ভালো করে লক্ষ্য করবে দুটো কাপড় বরাবর আছে কিনা। তো একটা দিকে জয়েন করে নিলাম, দ্বিতীয় দিকেও কিন্তু আমরা একইভাবে জয়েন করব। তার আগে এখানে একটা জিগজ্যাগ সেলাই আমি করে নিচ্ছি, তাহলে কি হবে, এই ব্লাউজ থেকে আমাদের কিন্তু সুতো কখনোই উঠবে না, আর ব্লাউজটা কিন্তু খারাপ হবে না। দেখো তাহলে জিগজ্যাগ সেলাই আমি এখানে করে নিলাম, দ্বিতীয় দিকটাও আমি একইভাবে সেলাই করব। দুটো হাতার জয়েন্টে সেলাই একেবারে বরাবর রাখবো, রেখে আমরা সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটোকে জয়েন করব। অনেকে এটাকে ভাব দিক থেকে
সেলাই করে থাকেন। তো যাদের ভাঁজ দিক থেকে সুবিধা হয় তারা ভাঁজ দিক থেকে করবেন, এতে তোমার ব্লাউজের ফিটিংসে কিন্তু কোথাও কোনো সমস্যা হবে না। এটা ভেতরের দিকে দাও আর বাইরের দিকে দাও। দেখো সেলাই হয়ে গেল, এবার কোমর পট্টি সেলাই করব। তার আগে কি করতে হবে, সামনের দিকে নিচে যে টিকেনটা দিয়েছিলাম তার বাড়তি কাপড়টা কিন্তু আমাদেরকে এইভাবেই কাটতে হবে। তুমি চাইলে এটা যখন তুমি টিকেনটা দিয়েছিলে তখনই কেটে ফেলতে পারো, তো আমি কথা বলতে বলতে ভুলে গেছি। তো দুদিকে কিন্তু আমরা একইভাবে কেটে নেব। তারপর আমরা এই জায়গাতে কোমর পট্টি সেলাই করব, আর এই কাপড়টা ফিটিংস এর দিকে থাকবে, মেশিনের দিকে, মানে তোমার সামনের দিকে কিন্তু নয়। তাহলে ব্লাউজের ফিটিংসটা এখানে একটুখানি খারাপ হতে পারে। তবে কোমরের পট্টির জন্য কখনোই উরেপ কাপড় নেবে না, সবসময় চেষ্টা করবে একদম সোজা কাপড় নেওয়ার জন্য। উরেপ কাপড় নিলে কি হবে, ব্লাউজটা যখন ফিটিংস করার পর তুমি পরবে তখন কোমরের দিকে তোমার উল্টে থাকবে, ফিটিংস বরাবর হবে না, কারণ কোমরের পট্টিতে উরেপ থাকে, সেখানে যত টান হবে সেটা তত ছেড়ে দেবে। তো তার জন্য কোমর পট্টি কখনোই উরেপ নেবে না। এরপর দেখো ফিটিংস এর জায়গাতে, মানে জয়েন্টের জায়গাতে আসার পর ছোট্ট করে এটা কুচি দিয়ে দেবে। তা না হলে কি হবে, যখন তুমি এটাকে ভেতরের দিকে ফোল্ড করবে তখন তোমার কাপড় বরাবর হবে না। টিকেনের এই যে সেলাইয়ের কাপড়টা জয়েন্টের দিকে বরাবরই রাখবে, গলার দিকে কিন্তু ঘুরিয়ে রাখবে না, এইভাবে রাখবে, মেশিনের দিকে ঘুরিয়ে রাখবে। যখন তুমি মেশিনে বসবে, এই যে দেখো এইভাবে কিন্তু নয়, ভেতরের দিকে এইভাবে মেশিনের দিকে তুমি ঘুরিয়ে রাখবে। তা না হলে এটা বাইরের দিক থেকে দেখতে ভীষণ বাজে লাগে। তো এইভাবে কিন্তু আমি দ্বিতীয় দিকটাও সেলাই করব। তো দেখো খুবই আস্তে আস্তে সেলাই করার চেষ্টা করবে, তাহলে তোমার ফিনিশিংটা ভালো হবে। অনেকে খুব তাড়াহুড়ো করে, যত তাড়াহুড়ো করে সেলাই করতে যাবে তত তোমার ব্লাউজের ফিনিশিং খারাপ হবে। তো দেখো এই জায়গাতে চলে আসলাম, এখানেও ঠিক ফিটিংস এর দিকে আমি এখানে রাখলাম, মানে নিজের এবার আমার দিকে ঘুরিয়ে কিন্তু রাখলাম, যেহেতু এই দিকে চলে আসলো। প্রথম ছিল ওই দিক, এখন হয়ে গেল এই দিক। তো এখানেও দেখো যখন আমরা ফিটিংস এর জায়গাতে আসবো, ছোট্ট করে একটা কুচি কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তা না হলে যখন আমরা পট্টিটা ভেতরের দিকে ফোল্ড করব তখন কিন্তু বরাবর হয়ে এটা ফোল্ড হবে না, একটু হালকা টান টান হয়ে থাকবে। তো এই জায়গাতে সামনের দিকে আমাদের একটুখানি কাপড়ে বাড়তি আছে সামনের অংশে, সেটাকে আমরা কেটে বরাবর করে নিচ্ছি। চাইলে কিন্তু পট্টির ভেতরে ঢুকিয়ে নেওয়া যায়, তারপর ভাবলাম যে না কেটেই ফেলে দিই। তো দেখো এইভাবে আমরা সেলাই করে নিয়ে আসবো। এখানে আসার পর দেখো এই যে কাপড়টা, এখানেও কিন্তু আমাদেরকে কাটতে হবে। একটুখানি রাখবো, হাফ ইঞ্চ মতো রাখবো, রেখে বাকি কাপড়টা আমরা ঘুরিয়ে এইভাবে কেটে নিলাম। এবার এই কাপড়টাও কিন্তু আমাদেরকে সাইডের দিকে রাখতে হবে, হুক এবং হুকের গোড়ার দিকে ঘুরিয়ে রাখলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এখানে আবার ফিনিশিংটা খারাপ হবে। তো কমপ্লিট করার পর এখানেও কিন্তু একটা চাপ সেলাই অবশ্যই করতে হবে। গলার পট্টি হোক আর কোমরের পট্টি হোক, চাপ সেলাই কিন্তু একটা তোমাকে অবশ্যই দিতে হবে। যদি এই চাপ সেলাইটা না দাও তাহলে কিন্তু কোমরের পট্টিটা যখন ভেতরের দিকে ফোল্ড করবে তখন বাইরের দিক থেকে দেখতে ভীষণ বাজে লাগবে, ফিনিশিংটা বরাবর হয়ে আসবে না। এবার দেখো আমি এই যে পট্টিটা সেলাই করলাম, এটাকে এইভাবে ফোল্ড করে ভেতরের দিকে আমি রেখে দিচ্ছি, সেলাই করে নিচ্ছি। তো পরে এর মধ্যে হেম করে নেব। যখন এইভাবে সেলাই করে নেবে মেশিনে, তাহলে কি হবে, হেম করতে গিয়ে ফোল্ড করার কোনো ঝঞ্ঝাট থাকবে না, খুব তাড়াতাড়ি হবে। যেই জায়গাতে তোমাদের 15 মিনিট লাগবে সেই জায়গাতে তোমার 10 মিনিট লাগবে, আরো 5টা মিনিট তোমাদের বেঁচে যাবে। তো তার জন্য কোমরের পট্টিকে আমি সবসময় এইভাবে একটা সেলাই করে থাকি। তবে সেলাই গুলো অবশ্যই বড় বড় করে দেবে, ফোন নাম্বারে রেখে দেবে, তাহলে খুলতে গেলে তোমাদের কাপড়টাও খারাপ হবে না, আর তোমাদের সময়টাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে সমস্ত কোমর পট্টিটা সেলাই করে নিচ্ছি। এবার দেখো অতখানি আসার পর এই অংশটা নেব, নিয়ে দ্বিতীয় অংশটাকে এর উপর রাখবো, রেখে আবারও একটু চেক করব বরাবর এখানে এর লম্বা আছে কিনা। যদি কোনো কারণবশত বরাবর না থাকে তাহলে যতখানি গিয়ে লাগবে সেই অনুসারে একটা চক দিয়ে দাগ দিয়ে দেব, সেই অনুসারে আমরা তাকে ফোল্ড করে সেলাই করব। তবে এখানে একদম বরাবর আছে, আমাকে এখানে আর কিছুই করতে হবে না। তো আমার কিন্তু এখানে কোমর পট্টি সেলাই করা হয়ে গেল।
তো এবার শুধু বাকি রয়ে গেল ফিটিংসটা। তো ফিটিংসটা কি করে দেবে সেটাও বলে দিচ্ছি। তোমরা কাটিং করার সময় যেই 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলে প্রথমত চাইলে সেই 2 ইঞ্চে এখানে দাগ দিয়ে দাও, তাহলে খুব সহজ হয়, অনেকেরই বুঝতে এভাবে সুবিধা হয়। দেখো 2 ইঞ্চ আমরা কাটিং করার সময় পেছনের পার্ট নিয়েছিলাম, এবার সেই অনুসারে 2 ইঞ্চি দাগ দিলাম। দাগ দেওয়ার পর টোটাল যতখানি তোমার আপার চেস্ট থাকবে তার থেকে হাফ ইঞ্চ বেশি নেবে ডিপ নেকের ক্ষেত্রে। যদি ব্লাউজের সাইজ বড় হয়, বিগ সাইজের হয়, সেক্ষেত্রে তোমরা 1.5 ইঞ্চ বেশি নিয়ে নেবে। যাদের ফুল বাস্ট খুব হেভি তাদের জন্য 1.5 ইঞ্চ বেশি নেবে। নর্মালি কিন্তু এখানে 1.5 নেওয়া দরকার নেই। তবে এই ব্লাউজটা আমি আমার অনুসারে ফিটিংস করব বলে আমি ফিটিংসটা একটু বাড়িয়ে দিচ্ছি, শুধুমাত্র আপনাদেরকে ফিটিংসটা দেখানোর জন্য। আমি আমার অনুসারে এটা ব্লাউজটা ফিটিংস করছি। আমার হলো 33.5 আর এখানে হলো 32 সাইজ আপার চেস্ট, কিন্তু আমি আমার অনুসারে দিলাম, কিন্তু কোমরে কোনো বাড়তি নেবে না, যা থাকবে সেই অনুসারে কিন্তু কোমরটা নিয়ে নেবে। আমি আমার অনুসারে বুকটাও নিলাম, এখানে কোমরটা কিন্তু আমার অনুসারে নিয়ে নিলাম। তুমি কিন্তু অবশ্যই তোমার অনুসারে আপার চেস্ট এবং কোমর মাপটা নিয়ে নেবে। এখানে দেখো ফিটিং শেষ, আমাদের দাগটা সোজা হলো। যদি কোনো কারণবশত কাটিং এবং সেলাই সঠিক না হয় তাহলে কিন্তু এই দাগটা সোজা আসবে না। এখানে দেখো এইভাবে একটুখানি বেঁকিয়ে আসবে, যখনই বেঁকিয়ে আসবে তখনই বুঝে নেবে এই ব্লাউজের কাটিং এবং সেলাই তোমাদের পারফেক্ট হয়নি, কোথাও না কোথাও কিছু না কিছু গন্ডগোল হয়েছে, বিশেষ করে বগলের দিকে তোমাদের গন্ডগোল হয়েছে। তো তার জন্য যেইভাবে আমি দেখাই তোমরা সেইভাবে করবে। অনেকের কোমরের ঠিক একটু উপরে হালকা কম থাকে, সেখানে এইভাবে একটুখানি ভেতরের দিকে চেপে দেবে, তাহলে কোমরের ঠিক উপরের অংশটা মানে বাস্টে একটু নিচের জায়গাটা অনেকেরই কম থাকে, সেখানে এভাবে দেবে, তাহলে দেখে ফিটিংসটা ভীষণ ভালো হবে। এবার দেখো হাতায় চলে আসলাম। যেহেতু হাতাটার লম্বা একটুখানি বেশি, তো তার জন্য এখানে হাতার মুহুরির জন্য আমাদেরকে প্রথমত হাতার লম্বা এই জায়গা থেকে আমাদের 5 ইঞ্চি নিতে হবে। এবার এই 5 এ যা মুহুরি আছে, তো এখানে দেখো সাইড থেকে আমাদের আস্তরটা একটু বেরিয়ে আছে আর ব্লাউজের কাপড়টা একটু ভেতরে। দেখো মোটামুটি 2 সুতা আমাদের বাইরের দিকে, শুধুমাত্র আস্তর ব্লাউজের কাপড় নেই। তো সেই দাগ থেকে কিন্তু আমি এখানে ফিটিংসটা নেব। যা মুহুরি আছে তার 2 ভাগের 1 ভাগ নেব, নিয়ে দাগ কেটে নিলাম। এক সুতায় কিন্তু অবশ্যই লুজ রাখতে হবে। আর হাতার মুহুরিতে যা আছে তা নিলাম নিচের দিকে মেইন লম্বা থেকে। এবার দুটো পয়েন্টকে দেখো এইভাবে মিলিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে এখানে চলে আসে। যদি কারোর আরো কম হয়, অতখানি মুহুরি হয়, তারপরে কিন্তু আমাদের ফিটিংস এর সেলাই একেবারে সোজা হবে। এখানে কিন্তু ফিটিংস এর সেলাই কোনো গন্ডগোল এখানে হয়নি। তো সঠিক কাটিং এবং সেলাই করলে ব্লাউজে কিন্তু কখনো কোনো সমস্যা হবে না। এবার সেলাই করতে গিয়ে যাদের অসুবিধা হয় তাদেরকে বলবো ঠিক বগলের পয়েন্ট থেকে সেলাই করো। যদি অসুবিধা হয় দুটো পয়েন্টকে বরাবর করে ধরো, ধরার পর এখানে ঠিক এই জায়গা থেকে সেলাই করে বগলের জয়েন্টের কাপড়টাকে উপরের দিকে ঘুরিয়ে রাখবে দুদিকে। তারপর তোমরা হাতার মুহুরি পর্যন্ত চলে আসো, এরপর তোমরা নিচের দিকটা সেলাই করো। তো যখন এইভাবে সেলাই করবে তখন দেখবে যে তোমাদেরকে ফিটিংসে সেলাই করতে গিয়ে অসুবিধে হবে না। অনেকের ফিটিং সেলাই করতে গিয়ে বগলটা বরাবর হয় না, একটা পার্ট উপর দিকে চলে যায়, একটা পার্ট নিচের দিকে থেকে যায়। তো তার জন্য বলি এইভাবে সেলাই করে নিও, তাহলে দেখবে তোমাদের বগলটা একেবারে বরাবর হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আমাদের বগল কিন্তু একেবারে বরাবর হলো। তো এবার নিচের দিকে যে সেলাই রয়ে গেছে সেটাকে চাইলে আমি এদিক থেকেও সেলাই করতে পারবো বা মাঝখান থেকে সেলাই করে নিচের দিকেও কিন্তু টানতে পারবো। তো আমি এখান থেকে সেলাই করে বগলের দিকে নিয়ে যাব। দেখো তাহলে আমাদের ফিটিংস এর সেলাই কিন্তু এখানে হয়ে গেল। আমি দুদিকেই কিন্তু কিভাবে সেলাইটা করে নেব। তো সেলাই করার পর হাতার মুহুরি দেখো যে বাড়তি কাপড়টা আছে যা নিজের অনুসারে বাড়তিটা কেটে নেবে। যতখানি রাখতে চাও বাড়তি কাপড় ভেতরে সেই অনুসারে রেখে এক্সট্রা কাপড়টা কমিয়ে নেবে। যদি কেউ একেবারে কাপড় রাখতে না চাও সেটাও তোমাদের মর্জি, সেই অনুসারে তোমরা কেটে নেবে। এবার দ্বিতীয় দিকটাও দেখো আমি ঠিক মিডলে চলে আসলাম বগলে। এখান থেকে এসে একটু চেক করবে ভেতরে বরাবর আছে কিনা, আঙ্গুল দিয়ে একটু বোঝার চেষ্টা করবে বরাবর আছে কিনা। তো দেখো সব দিকে কিন্তু আমার সেলাই করা এখানে কমপ্লিট। এবার এটাকে আমি উল্টে নিচ্ছি। একেবারে পারফেক্ট কিন্তু আমাদের এখানে ব্লাউজ তৈরি হয়ে গেল।
তো আশা করি বুঝতে পেরেছো কি করে ব্লাউজটা কাটিং করতে হয় ও ব্লাউজটা কি করে সেলাই করতে হয়। তো আমাদের শুধু এখানে বাকি রয়ে গেল হুক লাগানো, হুকের ঘর এবং হেম করা, কোমরেতে একটু হেম করা, তাহলে কিন্তু সম্পূর্ণ ব্লাউজটা আমাদের কমপ্লিট। আর সমস্ত কিছু কমপ্লিট করার পর আমরা করে নেব আয়রন, তাহলে আমাদের ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো কি করে ব্লাউজটা সেলাই করতে হয় ও কাটিং করতে হয়। যাদেরই কোথাও কোনো অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি নেক্সট তোমাদেরকে সেই জিনিসটা নিয়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব, দ্বিতীয় ক্লাসে এটা বোঝানোর চেষ্টা করব। পয়েন্টগুলো লিখে রেখে দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে পরবর্তী ক্লাসে এটা বলতে, তা না হলে ভুলে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।